ডাকসুতে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। নিরাপত্তায় নেই কোনো শঙ্কা, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গণনা শেষে রাতেই ঘোষণা হবে ফল। এবারই প্রথম আবাসিক হলের বাইরে চলছে ভোট গ্রহণ। ক্যাম্পাসে নির্ধারিত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিতে পারছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ভোটার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য টিএসসিতে রয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ। এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন, আর জিএস পদে প্রার্থী ১৯ জন। ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০,৯১৫, ছাত্রী ১৮,৯৫৯ জন। নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। এটা অনেক ভালো ফিলিং হচ্ছে এবং আমরা অনেক ভালো অনুভব করতেছি। অনেকদিন পর ডাকসু পেয়ে আমরা খুবই আনন্দিত। নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি যে আমরা ডাকসু পেয়েছি এবং সবাই আনন্দের সহিত ডাকসুকে দেখছে, ভোট দিতে আসছে। সাধারণ অনুভূতি, যেহেতু আমাদের চিন্তাতেই ছিল না যে আমরা ডাকসু পাবো এবং ডাকসুতে ভোট দিতে পারবো, সেখানে আমরা ডাকসু পাচ্ছি এবং ভোট দিতে পারছি, সুতরাং এটা আমাদের জন্য অন্যরকম একটি পাওয়া। বড় যে বাক্সটা আছে, এই বাক্সটা হচ্ছে ডাকসুর জন্য, আর এই বাক্স ছোট বাক্সটা হচ্ছে হলের জন্য। হলের জন্য একটা ব্যালট পেপার আমি ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার, সেটা এই বড় বাক্সটা ফেলবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের বিস্তারিত খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদ শরীফের কাছে। শরীফ। ধন্যবাদ রাকিব। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 100 বছরের ঐতিহ্যবাহী ডাকসুতে এবারই প্রথম সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু ভিপি পদেই ৪৫ জন প্রার্থী আছেন এবারের ডাকসু নির্বাচনে। ডাকসু নির্বাচনের আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা আছেন ক্যাম্পাসে, আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আমরা শুরুতেই জাহিদুল বাশারের কাছে যাব। জাহিদুল বাশার, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ছাত্র শিবিরের এবং ছাত্রদলের প্রার্থীরা, ভিপি প্রার্থীরা ভোট দিয়েছেন। কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম গণমাধ্যমে কথা বলেছেন। তিনি কি বিষয় বলেছেন বা তার কোনো অভিযোগ আছে কিনা? শরীফ, ধন্যবাদ। দেখুন, আপনাকে আমি একটু হাইকোর্টের মন্তব্য দিয়ে শুরু করি। হাইকোর্ট কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশ ডাকসু নির্বাচন কম নয়। সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে কয়েক ঘন্টা আগে। আমি এই মুহূর্তে শুরুতে একটু দেখাই। দেখুন যে আমি যে কেন্দ্রটি আসি, এটি হচ্ছে উদয়ন কেন্দ্র। আপনি জানেন যে সবচেয়ে বেশি ভোটার এখানে এবং একই সাথে সবচেয়ে হেভিওয়েট প্রার্থীরা এখানে। ছাত্রদল শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী, দুজন জিএস প্রার্থী এই কেন্দ্রে। ছাত্রদল এবং শিবিরের সবাই এখানে ভোট দিতে একজন এসছেন, আরও অন্যরা আসবেন। খুবই নিরাপত্তার সাথে এবং একেবারে তল্লাশি যত ধরনের করা যায় সব করে তারপরে কিন্তু একজন শিক্ষার্থীকে এখানে ঢোকানো হচ্ছে, অর্থাৎ ভোট কেন্দ্রে। আমি এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছি। কিছুক্ষণ আগে এখানে সাদিক কায়েম, শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী, তিনি ভোট দেওয়ার শেষে কথা বলেছেন। আমি এই মুহূর্তে যদি একটু দেখাই যে উদয়ন স্কুলের যে ভেতরের যে পরিবেশ, এখানে ভিপি প্রার্থী সাদিক তিনি খুবই সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে করে তারা সন্তুষ্ট। তারা চান যে এভাবেই, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই যেন এই ভোটটি শেষ হয়। আমি একটি প্রশ্ন তাকে করেছিলাম যে ফলাফল যা আসুক সেটি তারা মেনে নেবেন কিনা, তিনি বা তার প্যানেল মেনে নেবে কিনা। তিনি বলেছেন যে তারা পর্যবেক্ষণ করছেন যে শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, কতটা শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি তৈরি হয়। খুব একটা অভিযোগ নেই এবং এখানে খুব ভালো একটা পরিবেশনা। এই জন্য আমরা বলছি, দেখুন একই স্কুলের কিন্তু ফ্লোর আলাদা করে দেওয়া হয়েছে। আমি যেই লাইনে আছি এটি কবি জসিমউদ্দিন হলের যে ভোট কেন্দ্রের যে লাইন সেটি, এর পাশে আরেকটি পর্দা দিয়ে আলাদা করা হয়েছে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলের যে লাইন সেটি। তার ওপাশে এই উদয়ন স্কুলের সেকেন্ড ফ্লোরে সেখানে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রয়েছে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা।
তো এই যে লাইন, এই লাইনে আমি যারা এতক্ষণ ভোট দিয়ে বেরিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে যেই পদ্ধতিতে আমাদেরকে ভোট দিতে দেখিয়েছে তার কোনো ধরনের ব্যত্যয় ঘটছে না। আপনি জিজ্ঞেস করছিলেন যে সাদিক কায়েম অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী, তিনি কি বললেন কিছুক্ষণ আগে? তিনি বলেছেন যে তারা জয়ের ব্যাপারে তো অবশ্যই আশাবাদী এবং ছোট্ট একটা অভিযোগ করেছেন যে এখানে বিশ্ববিদ্যালয়ে যেই নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, প্রধান রিটার্নিং কর্মকর্তা, তার বক্তব্য ছিল যে ভোট কেন্দ্রের বাইরে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না। আমরা সাধারণত ভোট কেন্দ্রে যেমনটা দেখে থাকি, কিন্তু এখানে তিনি বলেছেন যে ছাত্রদল থেকে একটি ডেস্ক বসানো হয়েছিল। ভোটার যে ব্যালট নাম্বার সেটি এখানে দিতে হবে এবং এখান থেকে সেই ভোটার নাম্বারটি দিয়ে তাকে এই ব্যালট দিতে হবে। আপনি দেখুন যে এখানে লাইন ধরে সবাই রয়েছেন এবং নাম্বারটি দিয়ে তাকে এই ব্যালট নিতে হবে। আপনি দেখুন যে এখানে লাইন ধরে সবাই রয়েছেন এবং ব্যালট পেপার নিয়ে কিন্তু সবাই বসে আছে এবং এই যে ব্যালট একজন ভোটার ৪১টি পদের বিপরীতে 10 মিনিট সময় পাবে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আপনি কি পরিস্থিতি দেখছেন? একজন ভোটার মোট কত সময় লাগে তার ভোট দিতে? এখানে 10 মিনিট করে গড়ে একটি সময়, আনুমানিক একটি সময় ধরে রাখা হয়েছে। কারোর হয়তো বেশি সময় লাগছে, কিছুটা কারোর কম সময় লাগছে। এবং এই শিক্ষার্থীরা তারা অনেকেই যেটি করছেন, যেহেতু 41টি ভোট দিতে হবে একজনকে, যেমনটা আপনি বলছিলেন, তারা আগে থেকেই কাকে কাকে ভোট দিবেন সেটি ঠিক করে আসছে। এবং এই যে ব্যালটে আমি যদি একটু দেখাই যে এই ব্যালটটি, এই ব্যালটের ভিতরে কিন্তু এখানে ওএমআর শিট আমরা যেটি স্কুলের পরীক্ষায় বা পাবলিক পরীক্ষাগুলোতে যেটি করেছি সেই সিস্টেমটি কিন্তু এখানে না। আপনি দেখুন যে এখানে কিন্তু বল পয়েন্ট দিয়ে কালি দিয়ে পূর্ণ করার দরকার নেই। এই যেভাবে ক্রস মার্ক দেওয়া আছে ঠিক এভাবে প্রত্যেক প্রার্থীর নামের পাশে এই ক্রস চিহ্ন দিয়ে পুরো এই বর্গাকৃতির ঘরটিকে পূরণ করতে হবে। এটি হচ্ছে ভোটদানের পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখানে মূলত 5টি সিট একজন যে ভোটার ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য এবং 1টি পাবেন হল সংসদের জন্য। এবং আমি যদি এই মুহূর্তে দেখুন সবাই কিন্তু এখান থেকে তার ভোটার নাম্বার দিয়ে ভোট দানের যে এখানে ডেস্ক রয়েছে সেই ডেস্ক থেকে ব্যালট পেপার নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন বুথে ঢোকার জন্য। ভেতরে অনেকগুলো বুথ করা হয়েছে এবং একজন প্রার্থীকে ভোট দেওয়ার পরে একজন ভোটার তিনি বাক্সে ফেলছেন। এখানে 2টি বাক্স রাখা হয়েছে। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসুর জন্য এবং ওপাশে যে ছোট যেই রয়েছে সেটি হচ্ছে হলের জন্য। হল যেটি বাক্স দেওয়া বাক্স দেওয়া হয়েছে। একজন আমরা যদি একটু কথা বলি, এখানে আমাদের শিক্ষার্থীরা রয়েছে, ভোটাররা রয়েছে। একজন ভোটারের জন্য 10 মিনিট করে একটা গড় সময় নির্ধারণ করা হয়েছে। 10 মিনিটে হবে নাকি আপনারা আগে থেকেই? আপনি কিভাবে? আমরা যদি প্রথম থেকে যদি সিরিয়ালগুলো আমরা ঠিক করে নিয়ে আসি, আমরা আশা করি 10 মিনিট প্রয়োজন হবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সম্পন্ন করা সম্ভব যদি আমরা পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে আসি। আপনি সেভাবে আসছেন? জি জি। ডাকসু নির্বাচনের আরও খবর জানবো, যোগ দিচ্ছেন জাহিদুল বাশার। আপনি যে কেন্দ্রে ছিলেন, যে কেন্দ্রে আছেন এখন, এই কেন্দ্রে যারা ভোট দিচ্ছেন তারা ভোট দিয়ে আসার পরে কি বলছেন? এই 41টি পদে যে ভোট দিচ্ছেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা? মোহাম্মদ শরীফ, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আছি কবি জসিমউদ্দিন হলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রফেসর শামীম রেজা। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো। স্যার, আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছেন। না, আমি কেন্দ্রের দায়িত্বে। আপনারা স্বাভাবিক একটা বড় চাপ থাকে এবং আমরা সাংবাদিকদের সামনেই বাক্সগুলো খুলেছি, দেখিয়েছি, তারপর আমরা একটা তালাবদ্ধ করেছি। আমাদের এজেন্টরা যারা উপস্থিত থাকতে পেরেছেন ছিলেন, আমাদের রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা যারা, তারা সবাই দায়িত্বে আছেন এবং এখন পর্যন্ত অসাধারণ। একটু কষ্ট হচ্ছে কারণ অনেকগুলো হল এবং এটা স্কুল ভবনে আমরা করছি, স্বাভাবিক জায়গাগুলো একটু অতটা হলের মতো প্রশস্ত না, কিন্তু তারপরে আমি মনে করি যে খুব খুশি মনে তারা। আপনি খুব ব্যস্ত, একটা প্রশ্ন সেটি হচ্ছে যে মোটামুটি সবার ভিতরে একটা ধারণা যে ভোট দিতে যেরকম সময় লাগবে ভোট গণনায়ও প্রায় ওইরকমই সময় লেগে যেতে পারে, আসলে কি তাই নাকি একটু তাড়াতাড়ি? আমরা গণনাটা এখন বলতে পারছি না, এটা নির্ভর করছে কি সংখ্যক ভোট পড়বে এবং ওএমআর শিটে ভোট হচ্ছে। তো আমরা যথেষ্ট যন্ত্র রেখেছি, যন্ত্রের ব্যাকআপ রেখেছি, কিন্তু আমাদের ব্যালট সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ একজন 5 যোগ 1, ডাকসুতে 5টা এবং হল সংসদে 1টা। তো সেগুলো আমাদের তো একটা বিন্যস্ত করে তারপরে আমাদের টেস্ট রান করতে হবে এবং টেস্ট রানটা ওকে থাকলে তখন শুরু করব, তখন বলতে পারবো যে কতটুকু সময় লাগে। একটা ছোট্ট অভিযোগ এসেছে যে কেন্দ্রের বাইরে কেউ ডেস্ক বসিয়েছেন। এটা আমরা অবহিত করেছি, আমাদের আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন প্রক্টোরিয়াল টিমকে আমরা অবহিত করেছি যে এটা একদম গর্হিত। আমরা এখানেও খুব
কোনো প্রার্থীর সঙ্গে কেউ যাতে কথা বলতে না পারে, কোনো রকম প্রচার না করতে পারে, এবং আচরণবিধি লঙ্ঘন হলে তার জন্য বাইরে আমরা। প্রশ্ন সেটি হচ্ছে, বলা হয়েছে যে ভোট গণনার ওই বিষয়টি সরাসরি এলইডি স্ক্রিনে বাইরে দেখতে পাবে, আসলে কি দেখতে পাবে? এটা যেটা হবে যে আপনারা বাইরে মুভমেন্টগুলো দেখতে পাবেন, আমরা কি কি কাজ করছি সেটা দেখতে পাবেন, কিন্তু এমনি জানেন যে এটা তো একটা যন্ত্রের কাজ এবং সেটা একটা নির্দিষ্ট জায়গার বাইরে আবার যন্ত্রটা রাখা যায় না, এবং কিছু কারিগরি দিক সেটা থাকে, কিন্তু আপনারা সব দেখতে পাবেন। আর গণনার সময় এজেন্টরাও থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন, আমরা থাকবো, এবং ওই নির্দিষ্ট হলের দায়িত্বপ্রাপ্তরা, অথবা আপনারা ওখান থেকে প্রতি কেন্দ্রে আলাদা আপনারা জানতেই পারবেন যে কি হচ্ছে ভেতরে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীম রেজা স্যারের সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আমি এই মুহূর্তে আপনারা যদি একটু লাইন দেখাই, একেবারে হলের যেই কবি জসিমউদ্দিন হল কেন্দ্রের মধ্যে রয়েছে, সেখানে শিক্ষার্থীরা তারা ব্যালট পেপার নিয়ে কিন্তু রয়েছেন, এবং অনেকে এসে সরাসরি বাক্সে ব্যালট ফেলছেন, অর্থাৎ তাদের ভোট দেওয়া শেষ, এবং ভেতরে বুথ রয়েছে। মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার 810টি বুথ করা হয়েছে, অর্থাৎ অ্যাট এ টাইম 810 জন শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। এটি প্রথমে 700-র মতো ছিল, এবং সেটিকে বাড়িয়ে আরো 100-র মতো বাড়িয়ে 810টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের এই টোটাল আয়োজনে খুশি, যারা ভোট দিচ্ছেন তারাও খুশি, এবং প্রার্থীরা এখন পর্যন্ত সন্তোষ জানিয়েছেন। তবে তারা বলছেন যে তারা দেখতে চান, শেষ পর্যন্ত অবজার্ভ করতে চান। জাহিদুল বাশা, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার টিএসসি কেন্দ্রে যাব, সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম, আপনি যে কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে ভোট একটু পরে শুরু হয়েছে, আসলে এখন কেমন উপস্থিতি দেখছেন, আর যারা ভোট দিয়ে বেরিয়ে আসছেন তাদের অভিব্যক্তি কি? যেমন এর আগে যখন বলছিলাম যে 8টা বাজে ভোট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক 8টা বাজে আসলে শুরু করতে পারেনি কেন্দ্রে, কারণ হচ্ছে কিছু কাগজপত্রের ঘাটতি ছিল, আমাদেরকে জানিয়েছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা, এবং সেক্ষেত্রে 8:10 থেকে আসলে ভোট কাউন্ট শুরু হয়েছে, এবং 8:10-এর আগেই কিন্তু সকাল 7:30 থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং ভোট দিতে এসেছেন। তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি যারা ভোট দিতে যাচ্ছেন, আমরা প্রথমে যখন কথা বলছিলাম ভোট দিতে আসছেন যারা, তারা কিন্তু থুরতার কথা জানিয়েছেন যে দীর্ঘ 6 বছর পরে আবার তারা ডাকসুতে তাদের নেতা নির্বাচন করতে পারছেন এবং ভোট দিতে পারছেন, এটি তাদের জন্য একটি বড় পাওয়া। এবং যেই প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের জন্য তারা আসলে কিভাবে তারা কাজ করবেন সে বিষয়গুলো যেহেতু তাদের আগেই অভিহিত করা হয়েছে বিভিন্ন ইশতেহারের মাধ্যমে, এবং এই ভোট যারা দিয়েছেন, তারা ভোট দিয়ে যারা বের হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আসলে তারা প্রায় 41 জন মানুষকে ভোট দিতে হয়েছে, প্রায় 3 থেকে 4 মিনিট তাদের আসলে এই ভোট দেওয়ার প্রসেসটা শেষ করতে হয়েছে। এবং এই 41 জন যে ভোটার রয়েছেন, 41 জন যে প্রার্থী রয়েছেন, তাদেরকে আসলে একবারে ভোট দেওয়ার জন্য তাদেরকে অনেক চিন্তা করতে হয়েছে, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসতে হয়েছে, এবং সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে যেই ভোটার যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে এই ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আসলে বাছাই করেছেন যে কে কার কেমন জনপ্রিয়তা রয়েছে, কে কেমন মানুষ এবং কতটা ভালো মানুষ এবং কোন সংগঠন, সেটি আসলে তারা বিচার করতে চান না। কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকেই সে হতে পারেন, তবে সে যদি মানুষ ভালো হন, সে যদি ক্যাম্পাসের উন্নয়ন, হলের উন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে চান, তবে তাকে অবশ্যই ভোট দিতে চান প্রার্থী যারা ভোটাররা রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এভাবেই জানিয়েছেন যে আসলে এই ভোট তারা সেই প্রার্থীকেই দিয়েছেন যারা ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন, এবং তারা তাদের বিশ্বাস যে যাদেরকে ভোট দিয়েছেন তারা নির্বাচিত হয়ে আসলে ক্যাম্পাসের উন্নয়নের জন্য তারা কাজ করবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি কিন্তু আমরা এই ভোট কাউন্টে যেখানে আজকে যে বিষয়টি একটু প্রশ্ন করেছিলাম আমরা, যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদেরকে, তারা কিন্তু আমাদেরকে একটি কথা বলেছেন যে যারা এখন সকাল যে কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে কোনো প্রার্থী ভিপি বা এজিএস, জিএস তারা কেউ ভোট দিয়েছেন কিনা এই কেন্দ্রে? না, আসলে এখানে কোনো ভিপি এজিএস তারা ভোট দেননি। এখানে সমাজসেবা সম্পাদক রয়েছেন স্বতন্ত্র প্যানেলে, তিনি ভোট দিয়েছেন একজন, এরকম আরো 3-4 জন রয়েছেন যারা আসলে ভোট দিয়েছেন। তবে এখানে কিন্তু এসেছেন যারা প্রার্থী রয়েছেন, এবার ভিপি জিএস পদে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছি ছাত্র দলের প্যানেল থেকে যে ভিপি পদে লড়ছেন আবিদ, তিনি কিন্তু এখানে এসেছেন, এবং সাদিক কায়েম এসেছেন এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কাছে ভোট চেয়েছেন। এছাড়া আব্দুল বাকের এসেছেন, যিনি জিএস পদে লড়ছেন, বৈষম্য
বিরোধী ছাত্রদের পক্ষ থেকে। এছাড়া বিনিয়ামিন মোল্লা এসেছেন, যিনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জিএস পদে লড়ছেন, এবং এছাড়াও আরো অনেক প্রার্থীরা রয়েছেন যারা এখানে এসেছেন। এবং এখানে যেহেতু একটি নারীদের একটি কেন্দ্র, সেক্ষেত্রে রোকেয়া হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ভোট দিচ্ছেন, এবং এই নারীদের ক্ষেত্রে এই নারীদের ভোটগুলো কাউন্ট করার ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের একটি বড় অংশ থাকবে। এবং সেক্ষেত্রে এখানে প্রার্থীরা কিন্তু বারবার আসছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের সঙ্গে কথা বলছেন বা বিভিন্নভাবে শেষ করার চেষ্টা করছেন, এই যে যেন ভোটটি তাদের পক্ষে যায় সেটি বোঝানোর চেষ্টা করছেন। এবং আমরা কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু 40,000 প্রায় 40,000-এর মতো ভোটার রয়েছে, 8টি কেন্দ্রে ভোট দিবেন, এবং সেই ক্ষেত্রে ভোট কাউন্ট করতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে সেটি নিয়েও কিন্তু দ্বিধা জানিয়েছেন যে ভোটাররা। তারা জানিয়েছেন যে আসলে এই যেহেতু ভোট কাউন্ট করতে বিকাল 4টা বাজবে, এরপরে এই 40,000 ভোট কাউন্ট করতে কতটা সময় লাগতে পারে সেটি নিয়েও একটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেন তাদের প্রার্থী বাছাই, তাদের যে প্রার্থী রয়েছেন তিনি আসলেই তাদের বিজয়ী করতে পেরেছেন কিনা সেটি জানতে। জাহিদুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা যাব আরেক সহকর্মী মাহফুজুর রহমান মিলন, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কি পরিস্থিতি দেখছেন? সকাল থেকে উপচে পড়া ভিড় দেখছি আমরা প্রতিটি কেন্দ্রে ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কেন্দ্রে, এবং আমি যদি আপনাদেরকে বলি এই কেন্দ্রে কিন্তু খুব ভোর থেকে এখানে ভোটারদের আমরা পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করেছি, এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে তারা কিন্তু ভোট প্রদান করছেন। এবং এর মধ্যে আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে এবং ভেতরের পরিবেশ খুবই ভালো। এবং তারা বলছেন যে বিগত সময়ে এর মধ্যে যারা দু একজন ভোটার রয়েছেন যারা 2000 পূর্বের ডাকসু নির্বাচনে যাদের ভোট দেওয়ার সক্ষমতা ছিল, এবং তারা বলছেন যে এর আগে আমরা যেভাবে ভোট দিয়েছি তখন ওই সময় ছাত্রলীগ যেভাবে একটা দাপট দেখিয়েছে এবং ভোট কেন্দ্রে একটা নিয়ন্ত্রণের পরিবেশ ছিল, এবার সেই পরিবেশটি নেই। এবার অনেকটাই একটি সুস্থ একটি পরিবেশ তারা দেখতে পেয়েছে, এবং তারা বলছেন যে তারা খুবই সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। তবে 41টি ভোট দিতে হয়েছে একজন ভোটারকে। তো এই নিয়ে তারা বলছেন যে এত লম্বা সময় ধরে এভাবে ভোট দিতে গেলে হয়তোবা সকল ভোটার নির্দিষ্ট সময়ে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে তারা তবে সন্দেহ জ্ঞাপন করছেন। এবং এখানে কিন্তু দুজন ভিপি প্রার্থী এখানে এই ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে, এবং এরই মধ্যে বাকশাস প্রার্থী আব্দুল কাদের এখানে এসেছিলেন, এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত তিনি এই কেন্দ্রের ভোট পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন, আপাতত তিনি এখন পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। তো আমি যদি আর একটু বলি যে এই কেন্দ্রে কিন্তু 30টি বুথ রয়েছে, এবং এখানে বিজয় 71 হল এবং মহসিন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি যে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রব্বানী এখানে এসেছিলেন, এবং তিনি সাংবাদিকদের সরাসরি ভেতরে পরিদর্শন করান, এবং তিনি জানান যে একটি সুষ্ঠু একটি ভোট হবে, এবং তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এবং তিনি এও বলেন যে যখন ভোট গণনা হবে তখন সকল সাংবাদিক এবং মিডিয়া কর্মী এবং অন্যান্য যারা আছেন, এজেন্টরা আছেন এবং ক্যান্ডিডেট আছেন, সবাইকে নিয়ে একটি সুন্দরভাবে ভোট গণনা হবে, এবং তিনি প্রত্যাশা করেছেন যে ভোটটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। জনাব মাহফুজুর রহমান মিলন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আবারও ফিরবো আপনার কাছে। ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে মোট প্রার্থী আছেন 471 জন। ডাকসু নির্বাচন নিয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন 90-এর ডাকসুর এজিএস জনাব নাজিমুদ্দিন আলম, উনি বিএনপি নেতাও বটে। জনাব নাজিমুদ্দিন আলম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। নাজিমুদ্দিন আলম, একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে ডাকসু নির্বাচন, এবারের নির্বাচন অনেক আলোচনার সৃষ্টি হয়েছে, আপনাদের সময়কার নির্বাচন আর এবারের নির্বাচনে আপনি আসলে কি কি তফাৎ দেখতে পাচ্ছেন? ধন্যবাদ মাহমুদ শরীফ। অ্যাকচুয়ালি এবারকার নির্বাচনটা অনেকদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর। এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত ছাত্রছাত্রীদের প্রত্যাশা অনুযায়ী ডাকসুর নির্বাচন আসলে প্রতি বছরই হওয়ার নিয়ম, কিন্তু আনফরচুনেটলি দীর্ঘদিন যাবৎ নির্বাচন হয়নি। একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকার ক্ষমতায় থাকার কারণে ক্যাম্পাসে কোনো সহাবস্থান ছিল না, পরিবেশ ছিল না, একতরফা সবকিছু হয়েছে, ফলে নির্বাচনের কোনো রকম পরিবেশ ছিল না। এই জন্য জুলাই আগস্টের আমাদের গণঅভ্যুত্থানের পরে মাফিয়া সরকার বিদায় হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আজকে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর।
আনন্দের ব্যাপার। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ এই নির্বাচনটা সুষ্ঠু করার ব্যাপারে, অ্যাট দ্য সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। নির্বাচনটা সকল ছাত্রছাত্রী এবং আমাদের গোটা জাতি, আমাদের সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত সকাল 8টা থেকে যে ভোট শুরু হয়েছে, যা আমি খবর পেয়েছি, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, উৎসব মুখর পরিবেশ রয়েছে। এইভাবে যেন পরিবেশটা সম্পন্ন হয় এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে যেন ভোট গণনা করে সত্যিকার সঠিক ফলাফল ঘোষণা করা হয়। এবারকার নির্বাচন একটি বিষয় জানতে যাচ্ছি, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির আগ মুহূর্তে কয়েক মাস আগে এই ডাকসু নির্বাচন, এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এই পয়েন্টে আসছি। তোমার আগের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তরটা শেষ হয় নাই, তারপরে আমি তোমার এই প্রশ্নে আসছি। তো যেটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় 90 সালের নির্বাচন বা এর আগে যে নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনে যে আচরণবিধি ছিল, এবার একটু ব্যতিক্রম। যেমন এবার আচরণবিধিতে এমন রয়েছে, আমরা যারা সাবেক, আমরা কেউ ক্যাম্পেইন করতে যেতে পারবো না। আমাদের তো অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। আমাদের ছাত্রদলের যে প্যানেল, আবিদ, হামিম এবং মায়েদ, এই প্যানেলের পক্ষে আমাদের কথা বলার অনেক সুযোগ ছিল, কারণ আমাদের উই হ্যাভ লট অফ অ্যাচিভমেন্টস। আমরা 1990 সালে জাতির কাছে কমিটমেন্ট করেছিলাম, ছাত্র গণঅভ্যুত্থান উপহার করব, স্বৈরাচারের বিদায় করব, এরশাদের পতন ঘটাবো, গণতন্ত্র পুনরুদ্ধার করব, এবং আমরা সফল হয়েছিলাম। ডাকসু সবসময় আপনার জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে, অলওয়েজ, এটা থাকবেই। এবং আমরা এও বলেছিলাম, আমাদের 90-এর ডাকসু নির্বাচিত হওয়ার ফলে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন মনিরুজ্জামান স্যার, এবং তার সাথে আলোচনা করে উনি আমাদেরকে বলেছেন কোনো সুপারিশের ভিত্তিতে কোনো ভর্তি হবে না। আমরা বলেছিলাম, স্যার আপনি স্ট্রিক্ট থাকবেন এই ব্যাপারে, আমরা আপনাকে সহযোগিতা করব। এবং আমাদের মাধ্যমেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1990 সাল থেকে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে মেধাবী ছাত্রছাত্রীরা আজকে ভর্তি হচ্ছে। এবং আমরা ডাকসুতে নির্বাচিত হয়ে আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ক্লাস করতাম যখন, তখন করিডোরে, ক্লাসের বারান্দায়, বিল্ডিং এর ভিতরে আপনার মিছিল হতো। সেই মিছিলে 10টা থেকে 12টা পর্যন্ত মিছিল হতো। আমরা ক্লাস ঠিক মতো করতে পারতাম না, আমার টিচাররা ক্লাস নিতে পারতো না, ফলে ডিস্টার্ব ফিল করতাম। সেখান থেকে আমরা নির্বাচিত হলে আমরা বলেছিলাম যে আমরা নির্বাচিত হলে এই ইউনিভার্সিটি বিল্ডিং এর আপনার করিডোরের ভিতরে কোনো মিছিল হবে না, আমরা মিছিল করব না, এবং আমরা মিছিল করি নাই, যাতে করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার কোনো নষ্ট না হয়, ডিস্টার্ব না হয়। রাজনীতি তো ছাত্রদের জন্য, কল্যাণের জন্য, এটা মাথায় রেখে আমরা সেটা করেছিলাম। এবং আমাদেরকে পরে অন্যান্য ছাত্র সংগঠন সবাই আমাদেরকে অনুসরণ করেছে। এবং আমরা আল্লাহর রহমতে সে সময় নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ছাত্রদের কল্যাণের জন্য আমরা সেদিন আমার নেত্রীর কাছে গিয়ে বলেছিলাম পরিবহন সমস্যার সমাধান করার জন্য, সাথে সাথে আমাদেরকে গাড়ি দিয়েছে অনেকগুলো। আমরা বলেছিলাম যে আমাদের ছাত্রছাত্রীদের ক্যান্টিনে খাবারের মান খুবই অনুন্নত, খুবই খারাপ, এবং মান উন্নত করতে হবে। আপনার মাছের পুরুত্ব নাই, ডালের ঘনত্ব নাই, ফলে আমাদের পুষ্টিহীনতায় আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। ফলে আমাদের নেত্রী সাথে সাথে আমাদের সেই জন্য 1 কোটি টাকা বরাদ্দ করলো, এবং সেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই প্যানেল জিতলে, আগামী দিনে ধরেন আজকে 1 কোটি টাকা দিয়েছে, আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আল্লাহর রহমতে, এবং তার কাছ থেকে 20 কোটি টাকা আবিদ আনতে পারবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা আর বলেছিলাম যে আবাসন সমস্যা, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীর জন্য আবাসন সমস্যা একটা প্রকট সমস্যা, এবং এটাও আমরা সমাধানের জন্য বলেছিলাম। সাথে সাথে আমাদের নেত্রী জিয়া হল, মুজিব হল এবং মেয়েদের জন্য কুয়েত মন্ত্রী হল উপহার দেওয়া হয়েছিল, আজকে সেটা এস্টাবলিশ রয়েছে। এবং আমাদের বিভিন্ন এই সমস্যাগুলো, এই কথাগুলো, আমাদের যে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, এই অ্যাচিভমেন্টগুলো আজকে আমরা বলতে পারছি না, আজকে ব্যতিক্রম আচরণবিধির কারণে। তাহলে আমাদের প্যানেলের পক্ষে অনেক কিছু আমরা বলতে পারতাম। যে এবং পাশাপাশি আমরা এবারের নির্বাচনে যে বিষয়টি দেখেছি, যে চিত্র দেখেছি, রাজনৈতিক সহাবস্থান ছাত্র সংগঠনগুলোর মধ্যে, এবং আজকেও একই চিত্র আমরা ক্যাম্পাসে দেখেছি। আসলে এর আগের ডাকসু নির্বাচন যতগুলো হয়েছে, সেই নির্বাচনে কিন্তু এরকম সহাবস্থান ছিল না। এই রাজনৈতিক সহাবস্থান ধরে রাখার জন্য আপনার পরামর্শ কি থাকবে? 19 সালে যে ভিপি নূর নির্বাচিত হয়েছে তখন সহাবস্থান ছিল না, কিন্তু 1990 সালে যে আমরা নির্বাচন করেছিলাম তখন কিন্তু সহাবস্থান ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল, অ্যাটমসফিয়ার ছিল, সেরকম ভাবে কিন্তু আমরা নির্বাচিত হয়েছিলাম। সকল হলে হলে সকল ছাত্রছাত্রীর অবস্থান করছে, এবং আমাদের পরিবেশ পরিষদ যে সকল ছাত্র সংগঠনের সাথে আমরা কমিটমেন্ট করেছিল
আমাদের ইউনিভার্সিটি অথরিটি পরিবেশ পরিষদের মাধ্যমে আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা সুষ্ঠু নির্বাচন আমরা ইনশাল্লাহ আপনারা যদি করেন আমরা রাজি আছি। তারপরে কিন্তু আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। 90 সালে কিন্তু পরিবেশ ছিল সহাবস্থানের, কিন্তু এবারও আবার জুলাই আগস্টের পরে এখনো সহাবস্থান রয়েছে। তারপরেও আপনার সেভাবে ছাত্রদের প্রস্তুতি কিন্তু সেভাবে আপনার নাই, কারণ মাফিয়া সরকার এমনভাবে একটা পরিবেশ তৈরি করেছিল, একচেটিয়া একতরফা ভাবে সবকিছু করেছিল এবং রাম রাজত্ব কায়েম করেছিল। ছাত্রদের রাজনীতি করার বা সেরকম কোনো পরিবেশ ছিল না। আপনি জানেন যে ডাকসুকে সবাই ফলো করে, ডাকসুর অনেক ঐতিহ্য রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীরা সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইটস এ মিনি পার্লামেন্ট, এটা খুবই গুরুত্ব বহন করে, সুতরাং এদেরকে সবাই ফলো করে। আর এই ডাকসুই আপনার বিভিন্ন সময় আপনারা জানেন যে আপনার 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং 71 স্বাধীনতার যুদ্ধ, 90 ছাত্র গণঅভ্যুত্থান এবং এমনকি এই জুলাই আগস্টে এই সকল আন্দোলনে, সকল অন্যায়ের বিরুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সামরিক জান্তার বিরুদ্ধে সবচাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই অগ্রণী ভূমিকা রেখেছে এবং তারাই। জনাব নাজিমুদ্দিন আলম, সবশেষ প্রশ্ন আপনার কাছে, এই নির্বাচন যে আলোড়ন সৃষ্টি করেছে সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে, এখন আসলে এই কেন্দ্রবিন্দুতে থাকার অন্যতম কারণ জাতীয় নির্বাচন সামনে, এটি কিনা? জাতীয় নির্বাচনে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। জাতীয় নির্বাচন তো আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, এটা তো আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা, একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, একটা স্টেবল গভর্নমেন্ট আপনার বিনির্মাণ করার জন্য, কারণ এটা খুবই প্রয়োজন আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ, সেই মাফিয়া সরকার 17টি বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা হওয়া দরকার এবং এটা হবে ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির ভিতরে। এটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার তিনি ঘোষণা দিয়েছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক সময়ে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্যই ডাকসু নির্বাচন তার আগে এটা একটা চ্যালেঞ্জ, এই ডাকসু নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়বে। আর জাতীয় রাজনীতিতে সবসময় ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ আপনার প্রভাব ফেলেছে, এটাই খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জনাব নাজিমুদ্দিন আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম আমাদের সাথে যুক্ত ছিলেন, তিনি জানালেন ডাকসুর সেই অতীত ইতিহাস এবং বর্তমান নির্বাচন যে হচ্ছে, আজকে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে নানা তথ্য। আমরা এবার ডাকসু নির্বাচনের কিছু তথ্য জানবো। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে, সেখানে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 45 জন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ডাকসু নির্বাচনের যে চিত্র, এখানে মোট প্রার্থী আছেন 471 জন, এর মধ্যে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন, আর এছাড়া মোট ভোটার আছেন 39,874 জন। আমরা ডাকসু নির্বাচনে এবারই দেখছি যে সবচেয়ে বেশি ভোটার, এই ডাকসু নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন সেই সংখ্যাও কিন্তু অন্য যে কোনো ডাকসু নির্বাচনের চেয়ে এবার অনেক বেশি। ডাকসু নির্বাচনে আরেকটি তথ্য হচ্ছে, এবারের নির্বাচনে আমরা নারী প্রার্থীদেরও কিন্তু অংশগ্রহণ দেখছি, সেটিও উল্লেখযোগ্য। এবং ভোটার যদি বলি, ভোটারের ক্ষেত্রে 47% নারী ভোটার এবারে আমরা দেখছি। ডাকসু নির্বাচনে এবার ছাত্রদল মনোনীত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে আবিদুল ইসলাম খান, তিনি ইসলামিক স্টাডিজ বিভাগ 2015-16 সেশনের শিক্ষার্থী। এছাড়া জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানবীর বাড়ি হামিম, উনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। এছাড়া ছাত্রদলের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানভীর আল হাদি মায়েদ, তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আমরা ছাত্রদলের যে প্যানেল, এই প্যানেলে দেখেছি যে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে এবং এখানে মেধা, তারুণ্য, নেতৃত্ব সব কিছু বিবেচনা করে ছাত্রদল এবারের প্যানেল দিয়েছে, এটি ছাত্রদলের দাবি এবং ছাত্রদল প্রত্যাশা করছে তাদের যে প্যানেল দেওয়া হয়েছে সেই প্যানেল নির্বাচিত হলে শিক্ষার্থীদের যে আশা, আকাঙ্ক্ষা, চাহিদা সব পূরণ করতে সক্ষম হবে। আমরা এরপরে জানাবো ছাত্র শিবির সমর্থিত প্যানেল, যেখানে জিএস পদে, যেখানে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক কায়েম। সাদিক কায়েম জুলাই গণঅভ্যুত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি 2016-17 সেশনের শিক্ষার্থী।
ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন SM ফরহাদ। তিনি সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী। তিনি 2017-18 সেশনের শিক্ষার্থী। আমরা দেখেছি যে ছাত্র শিবিরের প্যানেলেও বৈচিত্র্য আনা হয়েছে। এখানে অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের মতো ছাত্র শিবিরের প্যানেলেও বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। ছাত্র শিবিরও দাবি করেছে তাদের প্যানেলে যারা আছেন প্রার্থী তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের যে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা সব পূরণ করতে সক্ষম হবে। আমরা ছাত্র শিবিরের এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী, 2018-19 সেশনের শিক্ষার্থী তিনি। আমরা এরপরে আরেকটি প্যানেল আছে বৈষম্য বিরোধী প্যানেল। সেই প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকের মজুমদার। তিনি ভূতত্ত্ব বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। এছাড়া আব্দুল কাদের তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকাকে সামনে রেখে সেই চেতনাকে তারা ধারণ করে তারা তাদের যে প্যানেল সেই প্যানেল দিয়েছেন এবং এই প্যানেলে অন্য যারা প্রার্থী আছেন বৈষম্য বিরোধী প্যানেলের তারা কিন্তু সবাই বলছেন যে তারাও ছাত্রদের যে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা সব পূরণ করতে সক্ষম হবেন। বৈষম্য বিরোধী প্যানেলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরেফা খাতুন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। ডাকসু নির্বাচনে আমরা ছাত্র সংগঠনের বাইরেও বেশ কিছু প্যানেল দেখেছি এবং এই প্যানেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছেন স্বতন্ত্র শিক্ষার্থী আছেন, স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল আছে। সেখানে ভিপি প্রার্থী আছেন ওমামা ফাতেমা। ওমামা ফাতেমাও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তিনি ছাত্রদের যে দাবি সেই দাবি পূরণে তিনিও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে ছাত্রছাত্রীদের যে চাহিদা সেই চাহিদা তিনি পূরণ করতে সক্ষম হবেন, এটি তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে এবারের নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী তন্নি, যার সম্মানার্থে ছাত্রদল এই পদে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে কোনো প্রার্থী দেননি এবং আরও কয়েকটি প্যানেল আছে যারা এই তন্নির সম্মানে কোনো প্রার্থী দেননি। এই তন্নি যে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন এজন্য তাকে তারা ছেড়ে দিয়েছেন এবং সবাই আশা করছেন এই তন্নি সর্বোচ্চ ভোট পেয়ে এবারের ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন। এটি বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং তন্নিরও আশা এটি। আমরা ডাকসু নির্বাচনের বেশ কিছু তথ্য জানছিলাম। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত এবং এরপরই ভোট গণনা শুরু হবে। আমরা জানি এবারে ডাকসু নির্বাচনে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ভিপি প্রার্থী আছেন 45 জন। এখানে ভোটার প্রায় 40,000 ভোটার, যেটি ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ ভোটার এবং অনেক ইতিহাসই কিন্তু এবার ডাকসুর ইতিহাসে নতুন হয়েছে, যার মধ্যে প্রার্থী থেকে শুরু করে ভোটার সংখ্যা এবং পদের সংখ্যা এটিও কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য বিগত যে ডাকসু নির্বাচন যেগুলো হয়েছে সেই নির্বাচনের তুলনায়। আমরা ডাকসু নির্বাচনের যে চিত্র এতক্ষণ পর্যন্ত দেখলাম সেই চিত্রে দেখলাম যে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং লম্বা লাইনে দাঁড়িয়ে তারা সকাল 8টা থেকেই ভোট দিচ্ছেন। অনেকে 7টার পর থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। ডাকসু নির্বাচনে একজন ভোটার 41 জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর মধ্যে হল সংসদের প্রার্থীও অন্তর্ভুক্ত আছে এই 41 জনের মধ্যে। আমার কাছে এই ছিল এখন সবশেষ তথ্য ডাকসু নির্বাচনের। আমরা এবার চলে যাব মূল স্টুডিওতে, সেখানে আছেন রাকিব। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ। অনেক ধন্যবাদ শরীফ আমাদের এই সব তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। মোহাম্মদ শরীফ জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্যগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে ডাকসু তার ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার AF রহমানের উদ্যোগে মুসলিম জগন্নাথ ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায়
1922-23 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় ডাকসু। তবে শুরুতে নাম ছিল ডাসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এর 3 দশক পর নামকরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। শিক্ষার্থীদের 1 টাকা চাঁদা দিয়ে সদস্য হওয়ার মধ্য দিয়েই যাত্রা শুরু দেশের স্বাধিকার, ভাষা সংগ্রাম, স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর। প্রথমে অরাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয় কর্তৃপক্ষ। স্বাধীনতার পর ডাকসুতে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম, জিএস হন মাহবুব জামান। 1974 থেকে 1978 ডাকসুর নির্বাচন হয়নি। 1979-80 শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না, জিএস আখতারুজ্জামান। 1980-81 শিক্ষাবর্ষেও তারাই নির্বাচিত হন। 1982-83 শিক্ষাবর্ষে ভিপি হন আখতারুজ্জামান, জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। 1983 থেকে 1988 সাল পর্যন্ত ডাকসুর নির্বাচন হয়নি। 1989-90 শিক্ষাবর্ষে ডাকসুর ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জিএস মোশতাক হোসেন। 1990-91 শিক্ষাবর্ষে ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান এবং জিএস পদে খায়রুল কবির খোকন। 1991 সালের 18 জুন ডাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সহিংসতার কারণে হয়নি। 1994 ও 1995 সালে উপাচার্য এমাজউদ্দিন আহমদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু পরে নির্বাচন হয়নি। 1996 সালে উপাচার্য একে আজাদ চৌধুরী একাধিকবার ডাকসু নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন, কিন্তু হয়নি। এরপর বিভিন্ন সময় ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনেও নামেন। 2005 সালে তফসিল ঘোষণা করা হলেও ডাকসু নির্বাচন হয়নি। 2012 সাল থেকে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন জোরালো হয়। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে 2019 সালে ডাকসু নির্বাচন হয়। সবশেষ 2018-19 শিক্ষাবর্ষে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর এবং জিএস পদে গোলাম রাব্বানী। স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা দেখা যায়। ফলে 1971 থেকে 1990 সাল পর্যন্ত 19 বার নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 7 বার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এর জেরে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল 8:45 দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডের কাছে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা খুলনা মহাসড়কও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে যাত্রী চালকরা। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শুক্রবার 2 দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে প্রশাসনকে 3 দিনের আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গার মাধবপুরে ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, বেশ কয়েকটি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। এতে কি যান চলাচল এখনো বন্ধ রয়েছে কিনা, সে জায়গায় সার্বিক পরিস্থিতি কি, প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? হ্যাঁ, যেমনটি বলছিলেন যে আসন পুনর্বিন্যাসের যে ঘটনা, সেই আসন পুনর্বিন্যাসের পুনর্বহলের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যে আলগী এবং হামিরদি দুটি ইউনিয়ন অন্য একটি আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে গত শুক্রবার তারা 2 দফা মহাসড়ক অবরোধ করে এবং ওই সময় প্রশাসনের 3 দিনের আলটিমেটামের আশ্বাসে তারা আজ উপজেলার আলগী ইউনিয়নের
চাঁদপুর যে বাস স্ট্যান্ড সেখানে অবস্থান করছি। এখানে দেখেছি এলাকার স্থানীয় বিক্ষুব্ধ জনতা তারা মহাসড়কে খড়ি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে তারা সকাল 8:45 তারা এই মহাসড়ক অবরোধ করে। পাশাপাশি আমি জানতে পেরেছি ফরিদপুরের যে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের যে মুন্সুরাবাদ সেখানেও বিক্ষিপ্ত জনতা তারা সড়ক অবরোধ করেছে। অর্থাৎ এখন পর্যন্ত 5 থেকে 6টি স্থানে তারা মহাসড়ক অবরোধ করায় ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ আছে। এই কারণে এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ সংযোগ যে গোল চত্বর সেখান থেকে সমস্ত এলাকার গাড়িগুলো বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। আমি কথা বলেছি স্থানীয় জনগণ, তারা বলেছে যে দীর্ঘদিন ধরে তারা এই ভাঙ্গা উপজেলার সাথে সম্পৃক্ত, কিন্তু ভাঙ্গা উপজেলা থেকে তারা এই মুহূর্তে আসন বিন্যাসের কারণে তারা যে ভোগান্তিতে শিকার হবে সেটা তারা মানতে চায় না, মানতে নারাজ। যে কারণে সিইসি এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি তারা যেন সেটা পুনর্বহাল করে আবার তাদের সেই সংসদীয় আসন ফরিদপুর 4 আসনে যেন তারা ফেরত আসতে পারে, সেজন্য সর্বস্তরের জনগণ তারা এই প্রতিবাদ জানাচ্ছে। এবং তারা বলেছে এই আবেদন এবং এই যে যদি তারা না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং রাজপথে থেকে এই আন্দোলন তারা করে যাবে এবং অনির্দিষ্টকালের জন্য এই মহাসড়ক অবরোধ করে রাখবে বলে তারা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা চেষ্টা করলেও প্রশাসনের আশ্বাসের তারা কোনো নিশ্চয়তা না পাওয়ায় তারা তাদের সাথে একমত পোষণ করতে পারেননি। মাধবপুর ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। ফরিদপুরে এক রোগীর পাইলসের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার করা হয়েছে, অভিযোগ স্বজনদের। শহরের বেসরকারি সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এই ভুল অস্ত্রোপচারের ঘটনা ঘটে। হাসপাতালের কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়। রোগীর স্বজনরা জানান, সোমবার সকালে পাইলস অপারেশন করাতে সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন সদরপুর উপজেলার আসলাম শেখের স্ত্রী হ্যাপি বেগম। সন্ধ্যা 7টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম তার পিত্তথলির অস্ত্রোপচার করেন। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা। খবর পেয়ে সেখানে যান জেলা সিভিল সার্জন। পরে ওই রোগীকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।